আরসিসিবি দেখো রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। আরসিডি তো তোমাদের ম্যাটেরিয়ালি পাবা, তোমরা আরসিসিবিটা লিখে নাও। আরসিসিবি দিয়ে তোমরা পুরো বেশি কি লিখবে স্যার? রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এই তুমি আজকে ক্লাস আসলে মানা খাতা বের করো। খাতাও নাই, মুশকিল অবস্থা তো। পেজ দাও পুরো। আরসিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, আর আরসিটিটা তো তোমাদের ম্যাটেরিয়ালি থাকবে রেসিডুয়াল কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস। সবই ছোট প্রশ্ন না, পূর্ণরূপ লিখো। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করি। তার আগে আমাদের কাজগুলো কি বলতো, সুইচ যেটা আমরা করছি নর্মাল মেকানিক্যাল সুইচ, সেটা হচ্ছে লোড কারেন্টকে মেক আর ব্রেক করতে পারে। আইসোলেটর যেটা, সেটা মেইনটেনেন্সের জন্য আমাদের সোর্স অফ করে দেবো, মানে কোনো জেনারেশন নাই, এই খালি অবস্থায় কোনো মনে করো ফল্ট নাই, তখন হচ্ছে আমাদের লাইনটাকে ডিসকানেক্ট করে দেয়। এটা হচ্ছে আইসোলেটর। লোড ব্রেক সুইচটা কোনটা? লোড ব্রেক সুইচ হচ্ছে সুইচ এবং আইসোলেটর দুইটা কম্বিনেশন। যেটা সার্কিট ব্রেকার এর সাথে এর প্রধান পার্থক্যই ছিল হচ্ছে ওই জিনিসগুলো, সুইচগুলো আমাদের কোনো ফল্টকে ক্লিয়ার করতে পারতো না। এমসিবি হচ্ছে জাস্ট আমাদের ফল্টকে ক্লিয়ার করার আমরা চলে আসছি। এখন আরসিডি আসো। আরসিডি হচ্ছে আমাদের রেসিডুয়াল কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস। এটার এখন আমরা ওয়ার্কিং প্রিন্সিপল জানবো, এগুলোর কাজ করা। আচ্ছা, এই ছবি তো দেখবেই তোমরা ম্যাটেরিয়ালে। আমি একটা সুন্দর ছবি দেখাই তোমাদেরকে, ওদেরকে এটা দেখে আমি এক্সপ্লেন করবো কাজটা। তার আগে ম্যাটেরিয়ালের ছবিটার পরিচিতি দিই তোমাদেরকে। এটা দেখো লোডের সাথে এটা কানেক্টেড, এবং এই যে রিং আকারে একটা বস্তু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একটা ধরনের ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটার নাম হচ্ছে টরয়েডাল ট্রান্সফরমার। টি একটু লিখে নাও তো, টি ও আর ও আই ডি এ এল ট্রান্সফরমার। টরয়েডাল, টি ও আর ও আই ডি এ এল, টি ও আর ও আই ও আর ও আই ডি এ এল, টরয়েডাল ট্রান্সফরমার। টি ও আর ও আই ডি এ এল और ऑब्लिक দিয়ে লিখে নাও কোর ব্যালেন্স ট্রান্সফরমার। স্যার, কোর ব্যালেন্স ট্রান্সফরমার। আচ্ছা, এখন দেখো যে আমরা যখন শর্ট সার্কিট ওভারলোডের ব্যাপারটা এখন আসবো না, এখন আমরা একটা বিশেষ কেস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ধরো তোমার বাসার একটা অ্যাপ্লায়েন্স হচ্ছে এটা, মানে বাসায় একটা লোড, সেটা হচ্ছে ফ্রিজ হোক, টিভি হোক, বা টিভি না ফ্রিজ হোক, এসি হোক, সেটা হচ্ছে এটা। এইটা আমরা হচ্ছে লাইভ ওয়্যারটা তো এটা, তাই না? আর এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। আমাদের লাইভ ওয়্যারটা কোনোভাবে এই অ্যাপ্লায়েন্সের বাইরে যে বডি তার সাথে শর্ট হয়ে যায়। বুঝতে পারছো কি বললাম? তখন হচ্ছে এখানে যদি কোনো মানুষ কাজ করে, সে হচ্ছে সেই শক খাবে, সহজ ভাষায় শক খাবে। সো এই যে এই শকটাকে এড়ানোর জন্য যেই প্রোটেক্টিভ ডিভাইসটা, সেটা হচ্ছে আরসিসিবি, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, অথবা এটা আরেকটা নাম হচ্ছে লিকেজ কারেন্ট সার্কিট। এই কারেন্টটা যে মানুষের মাধ্যমে গ্রাউন্ডেড হয়ে গেল, এই কারেন্টের নাম হচ্ছে লিকেজ কারেন্ট বা রেসিডুয়াল কারেন্ট। সো কি বললাম, এই যে যে লোডটা তুমি ইউজ করবা, তার লাইভ অংশটা যদি তার বডির সাথে শর্ট হয়ে যায়, এটা কি কোনো শর্ট সার্কিট কন্ডিশন? এটা কিন্তু কোনো শর্ট সার্কিট কন্ডিশন না। সার্কিটটা তো ফিল আপ হয়, তাই না? শর্ট সার্কিট কন্ডিশনের জন্য লাইভ এবং নিউট্রালকে শর্ট হতে হবে। এটা কিন্তু লাইভ এবং নিউট্রাল শর্ট হয়নি, যেটা হাত দিয়ে এটা ডাইরেক্ট লাইভের সাথে কানেক্ট করে, এটা ডাইরেক্ট লাইভের সাথে। যেমন হচ্ছে যে এই ছবিটা দেখলে তোমরা ক্লিয়ার হবে। এই যে দেখো লোডটা হচ্ছে বডিটার, লোডের মানে
লাইভ অংশটা এই লোডের বডির সাথে কানেক্ট হয়ে গেছে, তাই না? এখন যদি ওই অ্যাপ্লায়েন্সটা কেউ ধরতে যায় তখন সে শক খাবে, পাবে না, সরাসরি ডিরেক্ট গ্রাউন্ডেড হয়ে যাবে না মানুষের মতো। সো একটা শক খাবে সে। এই যে শকটা এড়ানোর জন্য যে ডিভাইসটা, সেটা নিয়ে আমাদের আজকে পড়াশোনা। সো আমি এটা আরেকটু বলে দিই। প্রথমে বললা হচ্ছে এটা হচ্ছে সে আমাদের টরয়েডাল ট্রান্সফরমার বা কোর ব্যালেন্স ট্রান্সফরমার। ট্রান্সফরমারে তোমরা জানো দুইটা অংশ থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি অংশ। প্রাইমারি অংশের মধ্যে দেখো যে কয়েলটা তোমার সিরিজে কানেক্টেড থাকে, এই যে দেখো লোডের লাইভ অংশ, সোর্সের লাইভ অংশ থেকে এই যে এখানে হয়ে লোড হয়ে সেকেন্ডারি কয়েলে গেল, সিরিজে যে অংশটা কানেক্টেড থাকে সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমারের প্রাইমারি অংশ। প্রাইমারি অংশের ভিতরে দেখো আবার দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি কয়েল, একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। আর এই ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিংটা হচ্ছে এটা। তিনটা উইন্ডিং দেখতেছো না? দুইটা মিলেই প্রাইমারি। এই যে দেখো এইটা প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল মিলে আমাদের এই ট্রান্সফরমারটা প্রাইমারি অংশ। আর সেকেন্ডারি অংশটা হচ্ছে থার্ড যে কয়েলটা সেটা, এবং এটার নাম হচ্ছে সেন্সিং কয়েল। আমরা আসবো আস্তে আস্তে। এখন আমরা এই চিত্রটা দিয়ে বুঝি। ধরো একটা লোড তুমি অ্যাপ্লায়েন্স লাগাইছো, সেটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার এসে কাজ করে। 20 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে আমাদের সেই একটা এমসিবি ধরতে পারো। এমসিবি এটা এখন ক্লোজ করা আছে। সো এই যে দেখো 20 অ্যাম্পিয়ার কারেন্টটা গেল, গিয়ে উপরে এই কয়েলটার মধ্য দিয়ে গিয়ে সে লোড হয়ে নিচের কয়েলটা দিয়ে সে নিউট্রালে চলে গেল। 20 অ্যাম্পিয়ার দিলে তো তাহলে 20 অ্যাম্পিয়ার বের করে 20 অ্যাম্পিয়ারই বের হবে, তাই না? জি স্যার। এই যে একটা ব্যালেন্স অবস্থায় আছে না, জি স্যার। এই দেখো এই যে তোমার এই কয়েল যেখানে থাকে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। এই ফ্লাক্সটার দিক কোন দিকে বলতো? বাম থেকে ডান দিকে, তাই না? কিন্তু নিচের যে কয়েলটা সেটার তুমি যদি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয় সেটা কি ডান থেকে বাম দিকে না? 20 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন হয় সে দুইটা কিন্তু পরিমাণে সমান, ম্যাগনিটিউডটা কিন্তু সমান, কিন্তু বিপরীতমুখী না একটা আরেকটা। সো একটা আরেকটাকে অপোজ করবে না বা বাধা দিবে না। তাহলে 20 মাইনাস 20 তোমার নেট ম্যাগনেটিক ফ্লাক্স কত? জিরো। জিরোর জন্য দেখো থার্ড যে আমাদের যে কয়েলটা আছে সেই কয়েলে কোনো ভোল্টেজ ইউজ হয় না। বুঝতে পারছো কি বললাম? এই লাইন দিচ্ছি 20 টা বের বেশি বের হয়ে যাচ্ছে। তার মানে কি উপরের যে কয়েলটা নিচের কয়েলের যে ম্যাগনেটিক ফ্লাক্স একটা আরেকটাকে বিপরীতমুখী জন্য জিরো করে দেয়। সো এই যে দেখো এই অবস্থা হচ্ছে আমাদের নরমাল কন্ডিশন, যখন কোনো লিকেজ কারেন্ট ফ্লো হয় না। এখন দেখো যে যখন তোমার এই যে লাইভের সাথে যে আমরা লোড লাইভ থেকে আসলো, লোডের থেকে একটা অংশ যদি আমাদের বডিতে আমরা কানেক্ট হয়ে যায়, এখন দেখো 20 অ্যাম্পিয়ারটা কিন্তু এই কোর ব্যালেন্স ট্রান্সফরমারে এই সেকেন্ডারি কয়েলের মধ্যে পুরো 20 অ্যাম্পিয়ার যাবে। একটা অংশ মানুষের মধ্যে দিয়ে গ্রাউন্ড হয়ে গেছে স্যার, হ্যাঁ একটা অংশ যে ধরার কারণে মানুষের মধ্যে দিয়ে গ্রাউন্ড হয়ে গেল না, সেটার পরিমাণটা এখানে দেখো মনে করতেছে 30 মিলি অ্যাম্পিয়ার। 30 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার মাইনাস দাও, এই যে এখানে করা হয়েছে। এই নিচের কয়েলের মধ্যে দিয়ে এখন 90.97 অ্যাম্পিয়ার যাবে না, তাহলে কোরটা কি ব্যালেন্স থাকলো আর আনব্যালেন্স হয়ে গেল না। এই জন্য এই ব্যাপারটাকে বলা হয় কোর ব্যালেন্স ট্রান্সফরমার। সো তখন কি হবে? এই যে 0.03 কারেন্টের জন্য ডিফারেন্সের জন্য একটা যে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিফারেন্স, সেটা হলো এই 3 নাম্বার কয়েলটাতে গিয়ে ভোল্টেজ ইউজ করবে। তার আগে কিন্তু এই কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাইতো না, কারণ হচ্ছে যে এটা একটা সিরিজে কানেক্ট থাকার কারণে কারেন্ট যায়, কিন্তু থার্ড কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। এই 0.03 অ্যাম্পিয়ারের জন্য সে বুঝতে পারবে যে এই দুইটার মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। তখন সে তার সাথে আবার কি কানেক্টেড দেখাচ্ছে? রিলে কানেক্ট। রিলের সাথে আবার এই ব্রেকারগুলো কানেক্ট। যখন দেখবে কোরের মধ্যে ব্যালেন্স নাই, তখন রিলে সিগন্যাল দেবে এমসিবি কে, এমসিবি ট্রিপ হয়ে যাবে। বুঝা গেল? সো বুঝতেই পারলাম যে কিভাবে কাজ করে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না? ওয়ার্কিং প্রিন্সিপাল এই যে লেখা আছে, এটা তুমি পড়তে হবে, তুমি পড়বা, আমি তোমাকে বলে দিলাম না। দেখো এই যে এখানে একটু দেয়া আছে যে তোমার বাইপাস হয়ে গেল যে একটা, তার পাশাপাশি এই ছবিগুলো একটু দেখতে পাবো। একটা জিনিস নতুন তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে টেস্ট। এখানে দেখো নতুন একটা জিনিস আছে,
সবগুলো তো দেখতে আছে, এটা হলো প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, আর এই থার্ড কয়েলটার নাম হচ্ছে সেন্সিং কয়েল। এটাই হলো আমাদের মেইন। তার মানে যে পরিমাণ কারেন্ট সার্কিট ওই মানে ইয়েতে চলে যাবে হ্যাঁ লাইন থেকে নিউট্রালে মানে মিসিং থাকবে, হ্যাঁ ওটা থার্ড ইয়ারটা অ্যাবজর্ব করে নেবে ওই পরিমাণে, হ্যাঁ, ওইটা কোনো নির্দিষ্ট ফিক্স থাকবে না। না 30 অ্যাম্পিয়ার গেলে 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার গেলে 40 অ্যাম্পিয়ার ও নিয়ে নিবে। হ্যাঁ। এখন টেস্ট বাটনের কাজ আছে, তার আগে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, ধরো একটা শর্ট সার্কিট ফল্ট হয়েছে অথবা একটা ওভারলোড ফল্ট হয়েছে, তখন কি আমাদের আরসিসিবিটা কাজ করবে বা আরসিটিটা কাজ করবে? একটু চিন্তা করো তো। ধরো এখন আমাদের এই যে এখন যে ব্যাপারটা করছে, ওভারলোড হলে হবে না স্যার। শিওর হ্যাঁ স্যার। শর্ট সার্কিট হলে শর্ট সার্কিট হলেই হবে। হবে, হ্যাঁ স্যার। কাজ করবে শিওর 100%? হ্যাঁ স্যার 100%। না, শর্ট সার্কিট ওভারলোড কিছুতেই সে কাজ করবে না। কারণ হচ্ছে দেখো, যদি মনে করো আমরা জানি লাইন আর নিউট্রাল শর্ট হয়ে যাবে, লাইন আর লোডের আগে ধরো এই জায়গাটা আমাদের লাইন আর নিউট্রাল শর্ট হয়ে গেছে, তখন একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হবে না এই লাইন আর নিউট্রালের মধ্য দিয়ে? সেই কারেন্টটা কোথা থেকে আসবে? অবশ্যই লাইন থেকে। সে কোর ব্যালেন্স ট্রান্সফরমার প্রাইমারি কয়েল দিয়ে যাবে না, নিউট্রালি দিয়ে সেকেন্ডারি কয়েল দিয়েও যাবে না। তাই কি দুইটা কয়েলের কারেন্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে? তাহলে কি শর্ট সার্কিট সে কাজ করবে? শর্ট সার্কিট মনে করি 1000 এম্পিয়ার উঠে গেল কারেন্ট, তখন কিন্তু সে কাজ করতে পারবে না। নিউট্রাল আর সাপ্লাই যদি শর্ট হয় তাহলে কাজ তখন করবে। সে কাজ করতে পারবে না। আমি তো তোমাদেরকে শুধুমাত্র ব্যাখ্যা 8 পাইলেই কাজ করবে। যখন হচ্ছে সে নিউট্রালে যাওয়ার আগে অন্য একটা পথ পাইছে, তখনই সে কাজ করবে। বুঝলা শর্ট সার্কিটে কেন কাজ করে না? এটা কিন্তু আমি প্রায় এই কোয়েশ্চেনটা দিই, দিয়ে দেন স্যার। সেটা দেবো মোটামুটি কোয়েশ্চেন ফাঁসি বলে দিলাম বলা যায়। ওভারলোড হোক শর্ট সার্কিট হোক, এটা 10 নাম্বার স্যার। এটা তো 10। আচ্ছা, ওভারলোড হোক আর শর্ট সার্কিট হোক, তোমার হচ্ছে এই জিনিস কাজ করবে না। তো তখন লোডের সাথে যখন লাইট আর লোডের হয়ে যাবে তখন আর থাকবে তখনই কাজ করবে। গ্রাউন্ড লাগবে। এখন আসো থার্ড একটা কোয়েশ্চেন। প্রথম তো বললা তোমরা ওয়ার্কিং প্রিন্সিপাল, এরপরে বললা একটু লিখে নাও শর্টকাটে এক লাইনে, না হলে আবার ভুলে যাবে বাসায়, যে শর্ট সার্কিট এবং ওভারলোডে আরসিসিবি কেন কাজ করে না। কারণ হচ্ছে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে সেম কারেন্টে প্রবাহিত হওয়ার কারণে কোনো নেট ম্যাগনেটিক ফ্লাক্স থার্ড যে সেন্সিং কয়েলটা তার মধ্যে যেতে পারে। এবং তোমরা এই ডিভাইসটা খুললে এই যে এই জিনিস কিন্তু চোখেও দেখা যায়, ছোট্ট একটা গোলের রিংয়ের মতো একটা জিনিস, সোনালি কালারের দেখতে পাবো ডিভাইসটা। যেহেতু এটা বাসা বাড়িতেই বেশি মানে ইউজ করা হয়, সেহেতু এই জিনিস দিয়ে যেহেতু আমাদের শর্ট সার্কিট ওভারলোড প্রোটেকশন হচ্ছে না, এর সাথে আবার আমার কি কানেক্ট করা লাগে বলতো? এমসিবি কানেক্ট করা। এমসিবির সাথে এটা একসাথে কানেক্ট করা, একই সাথে আমাদের ওভারলোড এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেবে এবং একই সাথে লিকেজ কানেক্ট থেকে আমাদেরকে বাঁচাবে। উপকৃত হবে। বাড়ি করতে গেলে দেখো না মানুষ পাগল হয়ে যাবে। আবার নিচে একটা এমসিসিবি আছে। এইগুলো খুব একটা যে দাম জিনিস তা না, এই রিলে ছোট ছোট রিলে থাকে, এটা পরে এমসিবি সিগন্যাল দেয়, এগুলো খুব একটা দাম না। স্যার সিগন্যাল কি থাকা জরুরি? ডাইরেক্ট কানেকশন করে দিলে ওটা এটা রিলেটা থাকা জরুরি কিনা? এটা নালে সিগন্যাল রিলে না দিলে তো থার্ড কয়েলটা যে তোমার কাজ করবে কোথা থেকে? থার্ড যে সেন্সিং কয়েলটা সে কিন্তু রিলেতে আসতেছে। সো এটা ডিরেক্ট এই এমসিবি কে ট্রিট করার মতো কোনো কোনো প্রোডাকশন এখন ডিরেক্ট যেটা সে এমসিবি ট্রিট করে। স্যার রিলে থেকে যে পরিমাণ কারেন্টটা দিবে ওটা কি লাইন থেকে আবার পাস হবে? রিলে থেকে যে সিগন্যালটা দিবে যে পরিমাণ কারেন্টের কোশ্চেন ক্লিয়ার না তোমার আবার বলো। রিলে থেকে মানে থার্ড যে কয়েলটা হ্যাঁ যে পরিমাণ কারেন্টটা কি মিসিং ছিল হ্যাঁ ওটা যখন লাইনে যাবে হ্যাঁ। ওই সেম কারেন্টটাকে আবার ফ্লো হবে, না ফল্ট ক্লিয়ার মানে এটা তো তোমার ডিসকানেক্ট করে ফেলবে, ডিসকানেক্ট করে দেবে। তখন আবার যখন ফল্ট ক্লিয়ার হবে নতুন করে আবার clear হবে। এখন আসলে একটা ওই জিনিস, আরসিবি এর কানে এটা সিগন্যাল ঠিক আছে। এখন থার্ড কোশ্চেন এখান থেকে আসার মতো যেটা, সেটা হচ্ছে টেস্ট বা কাজ। টেস্ট মানে জিনিসটাকে টেস্ট করা যায় ঠিক আছে কি না। এখন দেখো যে টেস্ট বাটনটা কিভাবে কাজ করে। তোমার মেইন আমাদের উদ্দেশ্য কি বলতো? নিউট্রাল এই সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা প্রাইমারি মধ্যে দিয়েও যাবে, তাহলে জিনিস ভালো, তাই না? এখন মনে করো যে আমরা একটা জিনিস ম্যানুফ্যাকচার করলাম, ম্যানুফ্যাকচার করার পর এটাকে দেখবো কাজ করতেছে কিনা। ফল্ট তো আর এমনি আমাদের হবে না, আমাদের একটা এই টেস্ট বাটনের মাধ্যমে আর্টিফিশিয়াল একটা ফল্টের মতো একটা সিনারিও তৈরি করতে হবে।
টেস্টটা তার আমার একটা রেজিস্ট্যান্স লাগানো আছে Resistance তো কমে গেল তাহলে কমে গেলে তো ডিফারেন্স তৈরি হয় ডিফারেন্স তৈরি হয়ে যাবে। অথবা যেটা চিন্তা করতেছো আর একটু ভালো মতো বড়, এই যে এখান থেকে তোমার আসলো, আসার পর লোডের মধ্যে দিয়ে যাওয়ার একটা রাস্তা পাচ্ছে, একটা হচ্ছে টেস্ট বাটনের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা তাহলে ভাগ হয়ে গেল। তখন প্রাইমারি কয়েলটা ফুল লাইন কারেন্ট পাইলেও কিন্তু যখন তোমার টেস্ট বাটনের মধ্যে একটা অংশ যাওয়ার ফলে লোডের মধ্য দিয়ে এবং সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে কিন্তু পুরো কারেন্টটা যাবে না, তার চেয়ে একটু কম কারেন্ট যাবে, তখন সে ঠিক করে ফেলবে। টেস্ট বাটনটা এই জন্য তোমার দিয়ে চেক করা হয় যে মেশিনটা কাজ করতেছে কি। টেস্ট বাটনটা মনে করো ক্লোজ করা আছে, এই দেখো এই রাস্তাটা কোথায়, এই কারেন্টটা এসে কিন্তু আবার নিউট্রালি মিলে গেছে, তাই না? এবং সেকেন্ডারি পাওয়ার কারেন্টটাও নিউট্রালি মিলে গেছে। স্যার এটা কি এমসিবি বিল্ডিং? এটা এমসিবি বিল্ডিং করা এটা টেস্ট বাটনটা না স্যার মানে পুরো সার্কিটটাতে এমসিবি বিল্ড করা এমসিবি বিল্ড করে না, এমসিবির ভিতরে তো এই জিনিস থাকে না, এটা তো আলাদা একটা কোড। আরসিবি এটা জিনিসটাই আলাদা। না স্যার ওই যে আমরা ভাবছি যে রিলে আমরা ওখানে পাঠাবো পুরোটাই এক লাগে। এখন দেখো যে এই জিনিসগুলো তোমরা একটু এখন করতে দেবো আমি, আর আগে ওই যে জিনিসটা বললাম তোমাদেরকে যে এই রেসিডিউয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, এই দুইটা এখন তোমরা একসাথে কাজ করবে, তখন হচ্ছে তোমার এই ইউনিটটা, বুঝতে পারছো? এটার আবার আলাদা নাম আছে RCBO, বুঝে গেল? নতুন এই কোশ্চেন করছিল তাই না, যে দুইটা একসাথে বিল্ট ইন করা কিনা মেশিনের সাথে, সেইটা হচ্ছে আবার আলাদা একটা ডিভাইস, সেটা হচ্ছে এই জিনিস RCBO, বুঝে গেল? মানে এটা কি কি প্রোটেকশন দিবে? লিকেজ কারেন্টের প্রোটেকশন দিবে, ওভারলোড কারেন্টের প্রোটেকশন দিবে। শর্ট সার্কিটটা এখানে দেয়া নাই, কিন্তু এটা তুমি যদি রেঞ্জ বাড়াই দিতে পারো, সলিনয়েড ইউজ করো, তাহলে শর্ট সার্কিট প্রোটেকশন দিবে। এখানে সলিড আছে, হ্যাঁ এমসিবিতে সলিনয়েড আছে, কিন্তু এখানে যে ডিভাইসটা এরা বলছে এটা শুধু ওভারলোড প্রোটেকশন দেয়, এটাকে ইচ্ছা করলে শর্ট সার্কিট প্রোটেকশন ডিভাইস হিসেবেও ইউজ করতে পারা যায়, বুঝে গেল? এখন তোমরা একটু সুন্দর করে এই জিনিসটা করবা, শুরু হয়েছে কথা বলি এখান থেকে, এটা পরে করো, এটা একটু করো। তো খাতায় একটু লিখে নাও। 1 নম্বর হচ্ছে কারেন্ট রেটিং একটা লিখো, 2 নাম্বারটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল কারেন্ট রেটিংটা সেটা লিখো, আর 3 নাম্বারটা হচ্ছে এমসিসিবি হচ্ছে রিমোটলি কন্ট্রোল করা যায়। রিমোটলি কন্ট্রোল করা যায় এমসিসিবি। এমসিসিবি যে তোমার চিপটা হয় সেটা তোমার রিমোটলি কন্ট্রোল করার পরে আবার অপারেশনে নিয়ে আসা যায়। আচ্ছা এবার দেখো এমসিসিবি এর মধ্যে আমরা যে এমসিবির মধ্যে 2 ধরনের প্রোটেকশন করছি, থার্মাল প্রোটেকশন বা ওভারলোড প্রোটেকশন, ম্যাগনেটিক প্রোটেকশন বা শর্ট সার্কিট প্রোটেকশন, সেম জিনিসই এখানে আবার আছে। দেখো আমাদের এই চিত্রটা সহজে বুঝতে পারবা। এটা হলো আমাদের সেই বায়োমেট্রিক স্ট্রিপ, এটা হচ্ছে আমাদের লাইনের সাথে নিচেরটা হলো আমাদের সেই ফিক্সড কন্টাক্ট, এটা হচ্ছে মুভিং কন্টাক্ট। তারপর দেখো এই আমাদের লাইনের মধ্যে দিয়ে বায়োমেট্রিক স্ট্রিপটা কানেক্টেড, এটা ওভারলোড, হ্যাঁ এটা ওভারলোড প্রোটেকশনের জন্য। নিচেরটা হচ্ছে তোমার নর্মাল কন্ডিশন আর উপরেরটা হচ্ছে ওভারলোড কন্ডিশন। এই বায়োমেট্রিক স্ট্রিপটা বেরিয়ে গিয়ে যখন এই হাতুড়িটা এখানে পুশ করবে, রিঅ্যাকশনের জন্য দেখো এই যে এখানের সাথে যে কানেক্ট পোর্শনটা আছে সেটা খুলে যাবে, এটা হলো তোমার সেই থার্মাল প্রোটেকশন। আর ওভারলোডটা শর্ট সার্কিট প্রোটেকশনটা দেখো এই যে এটা একটা কি সলিনয়েড না, এই সলিনয়েডের সামনে দেখা একটা প্লাঞ্জার বা হাতুড়ি টাইপের একটা জিনিস আছে, যখন এটা ম্যাগনেটে পরিণত হবে তখন এটাকে আকর্ষণ করবে, যখন আকর্ষণ করলো দেখো লেগে গেল, এটা যখন সামনে যাবে এটা মানে সামনে যাওয়া মানে কি, এটা বাম থেকে ডানে যাওয়া মানে এটা ডান থেকে এবার বামে যাবে না, তখন এটা খুলে গেল। জিনিসটা এইভাবেই কাজ করে। আসলে তোমরা একটা এমসিবি বুঝলে এমসিসিবি বুঝবা, ম্যাগনেটিক কাপলিং। হ্যাঁ তো এটা নিয়ে বলার কিছু নাই। এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা খুব একটা দেখার দরকার নাই। স্যার আগের গ্রাফের মতো হ্যাঁ সলিড স্টেট ইকুইভ্যালেন্স জানা রাখো, এটা হচ্ছে তোমার ওই এখনকার কিছু কিছু এমসিবি ওরা ডিজাইন করতেছে ডিজিটাল,
ইলেকট্রনিক এমসিবি, সেখানে হচ্ছে তোমার যে মেকানিক্যাল তোমার ট্রিপ ঘটে না, ইলেকট্রনিক ট্রিপ ঘটে। সো এটা হচ্ছে তোমার সেই সলিড স্টেট ট্রিপ। সলিড স্টেট কথাটা যেখানে দেখবা সেখানে মানে দেখবা তুমি ইলেকট্রনিক্সের কাজ বেশি। এটার বেসিক জিনিসগুলো রিডিং করবা, আমাদের কোর্সে জাস্ট এখানে আলাদাভাবে কোনো সার্কিট ডায়াগ্রাম দেওয়া নেই, আমরা দেখব। এটা তোমার কারেন্টও কম লাগবে, মিলি এম্পিয়ার রেঞ্জে বা ন্যানো এম্পিয়ার রেঞ্জে লাগবে। সো এগুলো আর কি তোমার এখন বেশি ইউজ হইতেছে। আচ্ছা, এরপরে দেখো যে আমরা এই স্লাইডটা শেষ, দুইটা জিনিস আছে। এই যে তোমরা দেখতে পারতেছো এটা মেইনলি পরের যে আমরা লেকচারগুলো পড়বো তার জন্য লাগবে, আজকেও সে পড়াবো একটু। তার আগে আরেকটা জিনিস যদি একটু দেখে নেই, থ্রি ফিচার অফ এ সার্কিট ব্রেকার। এটা কি জিনিস মনে লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে একটু কথা বলছি। মনে করো যে একটা ফল্ট হয়ে আছে, ওভারলোড ফল্ট বা শর্ট সার্কিট ফল্ট হয়ে আছে, তখন তুমি চাইলেও সার্কিট ব্রেকারটাকে ট্রিপ করাইতে পারবা বা সার্কিট ব্রেকারটাকে তুমি ক্লোজ করে দিতে পারবা, যেন ফিক্সড এবং তোমার নর্মাল এই যে মুভিং কন্ট্যাক্টটা একসাথে নিয়ে আসতে পারবা, তাই না? হ্যাঁ, সময় লাগে। কতটুকু সময়? বায়োমেট্রিক স্ট্রিপটা সোজা হওয়া পর্যন্ত সময় এবং শর্ট সার্কিটটা ক্লিয়ার হওয়া পর্যন্ত সময়। বুঝতে পারছো? এই যে এই ফিচারটা ফল্ট থাকা অবস্থায় সার্কিট ব্রেকারকে তুমি ক্লোজ করতে পারবা। এটা হচ্ছে ট্রিপ ফ্রি ফিচার হবে সার্কিট ব্রেকার। একটু পড়বা, এটা 2 মার্কসের একটা ছোট কোশ্চেন হিসেবে চলে আসছে। ট্রিপ ফ্রি, হোয়াট ইজ দ্য ট্রিপ ফ্রি ফিচার অফ সার্কিট ব্রেকার, তখন তুমি সেটা দেখবে। যা বললাম তাই জাস্ট বুঝাই দিই। এরপরে আমরা এই জিনিসটা পড়ে এই লেকচারটা শেষ করব। এটা আসলে নেক্সট যেগুলো সার্কিট ব্রেকার আমরা পড়বো যখন বা ট্রানজিয়েন্ট কন্ডিশন তখনকার পড়াশোনা, এখন একটু দেখে নাও। এখানে হচ্ছে একটা তোমার হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের যদি কোনো ফল্ট হয়, সেই ফল্টটাকে কিভাবে ক্লিয়ার করা হয় তার একটা এখানে ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের জন্য তোমার সিটিপিটি লাগবে, তাই না? যে রিলেটা দুইটা ইনপুট আসতেছে কোথা থেকে? সিটি থেকে ওভার কারেন্ট সেন্স করার মাধ্যমে একটা ইনপুট আসতেছে, আর এটা হচ্ছে ওভার ভোল্টেজ সেন্স করার মাধ্যমে আরেকটা ইনপুট আসতেছে। নরমাল কন্ডিশনে এই রিলেটা ওভার ভোল্টেজ আর এটা হচ্ছে শর্ট কারেন্ট। ওভার কারেন্ট বলা হয় সাধারণত, ওভার কারেন্ট রিলে বলা হয়, ওভার কারেন্ট রিলে। সিটিটা কিভাবে কানেক্টেড? এই ট্রান্সমিশন লাইনের সাথে সিরিজে, তাই না? আর পিজিটা কিভাবে কানেক্টেড? প্যারালাল। আর এই সিটিপিটির সাথে যে রিলেটা আছে সেটা কিভাবে কানেক্টেড হবে? প্যারালাল হতে পারে। এবং এই কানেকশনটা কি কানেকশন বলতো? নরমালি ওপেন কানেকশন, তাই না? রিলের কিন্তু দুই ধরনের কন্ডিশন থাকে, নরমাল ওপেন কন্ডিশন, ক্লোজ কন্ডিশন। এখন নরমালি ওপেন তো আছে, যখন সিটি থেকে সে ওভার কারেন্ট সেন্স করবে এটা মেটাল নিচের দিকে নেমে যাবে। হ্যাঁ, নিচের দিকে নেবে, অথবা পিজি থেকে ওভার ভোল্টেজ সেন্স করবে, তখন সে পথটাকে ক্লোজ করে ফেলবে। এবং এই পথটার সাথে দেখো যে ব্যাটারি আছে এবং এই যে যে সার্কিট ব্রেকারটা প্রোটেক্টিভ লাইনের সাথে কানেক্টেড আছে, এই তোমার এই পাশে জেনারেটরের সাথে মনে করো বা কোনো সোর্সের সাথে মনে করো, তার সাথে একটা ট্রিপ কয়েল আছে। এই ট্রিপ কয়েলটা কি করবে? যখন তোমার রিলেটা ক্লোজ হয়ে যাবে তখন হলো এই ব্যাটারির থ্রুতে এই ট্রিপ কয়েলটা চার্জ হবে, এবং চার্জ হয়ে সার্কিট ব্রেকারের যে মেকানিজমগুলো আমাদের ঘটানো দরকার। কি মেকানিজম? একটা হচ্ছে তোমার তোমার ওপেন মুভিং কন্ট্যাক্টে ক্লোজ কন্ট্যাক্টটা দূরে সরাই, তাই না? সলিনয়েড হিসেবে কাজ করতেছে। সলিনয়েড হিসেবে কাজ করতেছে বলা যায় না, বলতে পারছি। এগুলো তো সব ইন্ডাকশনের মাধ্যমেই চলে, তাই না? সলিনয়েডটাও তো ইন্ডাকশনের মাধ্যমেই কাজ করে। আরেকটা কি বললাম মাত্র, ট্রিপ কয়েলটা কোনো একটা মেকানিজম, যেটা হচ্ছে তোমার একটা সার্কিট ব্রেকার, মানে তোমার এমসিবি না, কিন্তু এটা প্রথমেই মনে রাখতে হবে। এটা হচ্ছে সঙ্গে ফিটিং করে একটা ম্যাগনেটিক কাপলিং হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এটা বলতে পারো কখন বলতো? এমসিবি হিসেবে তুমি চিন্তা করতেছো। আমি যখন নেক্সট স্লাইডে নেক্সট লেকচারগুলোতে আমি এয়ার ব্রেক সার্কিট ব্রেকার পড়াবো, তারপর হচ্ছে তোমার ওয়েল সার্কিট ব্রেকার, SF6 সার্কিট ব্রেকার, তখন কিন্তু ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টগুলা তুমি ওই যে এমসিবির ভিতরে যে মেকানিজম তার মাধ্যমে আলাদা করতে পারবে।
তাহলে হচ্ছে তখন হলো আমাদের এই চিপ কয়েলটা লাগে। এই চিপ কয়েলটা করে কি, মনে করো ওখানকার মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্স কন্ট্যাক্টগুলো কিন্তু একটা মোটরের মাধ্যমে তোমার ক্লোজ করতে হয় অথবা খুলতে হয়। এই চিপ কয়েলটা সেই মোটরকে আবার তোমার পাওয়ার দিবে, সেই মোটরটা তখন ফিক্স কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টটাকে ওপেন করতে পারবে এবং ক্লোজ করতে পারবে। বুঝতে পারছো? এখন আপাতত এখন যে তোমাদের যতটুকু আমি পড়াইছি সেটা হিসেবে চিন্তা করতে পারো এটাই হচ্ছে সেই সলিনয়েড। কিন্তু এর পরের লেকচারগুলোতে তোমার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তোমরা এই এত বড় তো প্রসেসটা একটু রিডিং করো। স্যার ফল্ট হলে শর্ট সার্কিটের কারণে আছে। তোমরা কিছু বুঝলা? স্যার আপনি যে নিয়ম বললেন ওগুলো এখানে একটা দিল নিচের এই একটা বক্সে কিছু বলছে সেটা বুঝছো? না স্যার ইনকাম যেগুলো কি তোমরা কি ধরনের কারেন্টকে ব্রেক করতেছো বলতো? এসি কারেন্ট। জি স্যার চেঞ্জ হচ্ছে এসি কারেন্টে তোমার এই জায়গায় মনে করো আমাদের সার্কিটটাকে যদি ব্রেক করবি, আরেকটা সার্কিট ব্রেকারকে মনে করো এই জায়গায় ব্রেক করলাম, কোন সার্কিট ব্রেকারটার উপর স্ট্রেস বেশি করবো বলো তো? কোন সার্কিট ব্রেকারটা ব্রেক করলে সেই সার্কিট ব্রেকারটা নিজেই ড্যামেজ হয়ে যেতে পারে? কোন কন্ডিশনটা বলো তো? এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা, সেকেন্ড কন্ডিশন, তাই না? কেউ কি ব্যাখ্যা দিতে পারবা কি জন্য বললা? কিছু বুঝে তো বললা, তাই না? স্যার এখানে মেবি নরমালি জিরো হচ্ছে নরমালি জিরো হচ্ছে, তাই না? আর এখানে এখানে তো পিক ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্টটা ওই যে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে যে বাতাসটা তাকে তো পাগলের মতো আয়োজিত করবে। কিন্তু এই পর্যায়ে যদি আমরা ব্রেক করি, ওই ক্ষুদ্র একটা সময়ের জন্য বাতাসটাকে কি এই পর্যায়ে আয়োজিত করতেছে বলো তো? নরমালি একটা জিরো কন্ডিশন আছে না, এগুলো নিয়ে সামনে আমরা পড়বো। জাস্ট হচ্ছে এখানে জিনিসগুলো আছে জন্য আমরা একটু দেখে নেব যে আমরা যখন সার্কিটটাকে ব্রেক করি চাই হচ্ছে নরমালি জিরো যে পজিশনগুলো থাকবে তখনই সার্কিটটাকে ব্রেক করে দেবে, তখন হচ্ছে আর করবে। আমাদেরকে নেক্সট এই স্লাইড তো শেষ, নেক্সটে আমরা কি করব তার একটু ছবি ধারণা দিই। এরপরে তোর মধ্যে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সার্কিট। স্যার টোটাল কি স্যার টোটাল দিয়ে দিচ্ছি, ফার্স্ট লেকচারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো যে আমরা এই লেকচারগুলো পুরোটাই হইতেছে তোমার থিওরিটিক্যাল লেকচার, বিভিন্ন ইনফরমেশন আছে, মানে সেগুলো নিয়ে একটু কথা বলবো। দেখো এটা আমরা 3 নাম্বার পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। আমরা মোটামুটি সেকেন্ডটা পড়বো নেক্সট ক্লাস থেকে।